আগের দিন আমি তোমাদের পুরো বায়ুচাপ বলয় সম্পূর্ণ বুঝিয়েছিলাম যে কিভাবে এই বায়ুচাপ বলয় সৃষ্টি হয়েছে, কেন সৃষ্টি হয়েছে এবং এর সম্পূর্ণ ইতিহাস। আজকে আমি তোমাদের বায়ু প্রবাহ সম্পূর্ণ বোঝাবো। তো এই বায়ু প্রবাহ সম্পূর্ণ বোঝার আগে তোমাদেরকে দুটো জিনিস মনে রাখতে হবে। কি সেই দুটো জিনিস? একটা জিনিস হলো বায়ু সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বয়ে যায়, এবং দ্বিতীয় জিনিসটি হলো বায়ু যখন এক স্থান থেকে আরেক স্থানে বয়ে যায়, মানে বায়ু যখন গতিশীল হয়, এই গতিশীল বায়ুর ওপর একটা বল বা একটা শক্তি কাজ করে, যে শক্তিটা হলো কোরিওলিস বল। এই কোরিওলিস বলের জন্য বায়ু কি হয়? বায়ু সোজাসুজি প্রবাহিত হতে পারে না। বায়ু কি হয়? বায়ু বেঁকে প্রবাহিত হয়। কিভাবে বেঁকে যায়? উত্তর গোলার্ধের বায়ু ডান দিকে বেঁকে যায় এবং দক্ষিণ গোলার্ধের বায়ু বাঁ দিকে বেঁকে যায়। বোঝা গেল? তাহলে বায়ু সবসময় কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়? বায়ু সবসময় উচ্চচাপ থেকে, হাই প্রেসার থেকে নিম্নচাপ অর্থাৎ লো প্রেসারের দিকে প্রবাহিত হয়। বায়ু কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়? বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে। আরেকটা কি বললাম? এই কোরিওলিস বলের জন্য, এই কোরিওলিস বলের জন্য বায়ুর কি ঘটে? বায়ুর দিক বিক্ষেপ ঘটে। কোরিওলিস বলের জন্য বায়ুর কি ঘটে? বায়ুর দিক বিক্ষেপ ঘটে। অর্থাৎ বায়ু কখনোই সোজাসুজি যেতে পারে না। এই যে আমি লিখেছি বায়ু সোজাসুজি যাচ্ছে, বায়ু কখনোই এভাবে যেতে পারে না। বায়ু কি হয়? বায়ুর দিক বিক্ষেপ ঘটে। অর্থাৎ বায়ু কি হয়? বায়ু বেঁকে যায়। বায়ু এরকম ভাবে বেঁকে যায়। তাহলে কিভাবে বাঁকে? উত্তর গোলার্ধের বায়ু ডান দিকে বাঁকে এবং দক্ষিণ গোলার্ধের বায়ু বাঁ দিকে বেঁকে যায়। বোঝা গেল? উত্তর গোলার্ধের বায়ু ডান দিকে বাঁকে আর দক্ষিণ গোলার্ধের বায়ু বাঁ দিকে বেঁকে যায়। এই যে বেঁকে যাওয়া, এই বেঁকে যাওয়ার কথাটা প্রথম বলেছিল কে? প্রথম বলেছিল ফেরেল। তাই এই সূত্রটাকে ফেরেলের সূত্র বলা হয়। তাহলে সূত্রটা কি? সূত্রটা হলো উত্তর গোলার্ধের বায়ু ডান দিকে বাঁকবে এবং দক্ষিণ গোলার্ধের বায়ু বাঁ দিকে বাঁকবে। বোঝা গেল? উত্তর গোলার্ধের বায়ু ডান দিকে বাঁকবে এবং দক্ষিণ গোলার্ধের বায়ু বাঁ দিকে বাঁকবে। বোঝা গেল? তাহলে এটা কি? এটা বায়ু প্রবাহিত হওয়ার জন্য তোমাদের এই দুটো জিনিসকে মনে রাখতে হবে। একটা, বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত এবং বায়ু সোজাসুজি প্রবাহিত হতে পারে না। উত্তর গোলার্ধের বায়ু ডান দিকে বেঁকে যায় এবং দক্ষিণ গোলার্ধের বায়ু বাঁ দিকে বেঁকে যায়। বোঝা গেল? এবার যেটা বোঝাচ্ছি দেখো, এই যে আমরা বায়ু প্রবাহ পড়ছি, এই বায়ু প্রবাহ কত ধরনের হয়? এই বায়ু প্রবাহ বিভিন্ন ধরনের হয়। এই বায়ু প্রবাহ কত ধরনের হয়? বিভিন্ন ধরনের। বোঝা গেল? তাহলে বায়ু প্রবাহ কত ধরনের হয়? বিভিন্ন ধরনের। দেখো আমি কি কি বলছি। বায়ু প্রবাহ, বায়ু প্রবাহ কত ধরনের হয়? বায়ু প্রবাহ সাধারণত 4 ধরনের হয়। বায়ু প্রবাহ কত ধরনের হয়? বায়ু প্রবাহ 4 ধরনের হয়। প্রথমেরটা কি? নিয়ত বায়ু। প্রথমেরটা কি? নিয়ত বায়ু। তারপরে কি? সাময়িক বায়ু। নিয়ত বায়ুর পরে কি? সাময়িক বায়ু। নিয়ত বায়ুর পরে কি? সাময়িক বায়ু। তারপরে কি? স্থানীয় বায়ু। স্থানীয় বায়ু। স্থানীয় বায়ু। স্থানীয় বায়ু। এবং লাস্ট কি? আকস্মিক বায়ু। আকস্মিক বায়ু। আকস্মিক বায়ু। তাহলে বায়ু কত ধরনের হয়? এই বায়ু প্রবাহ মানে বায়ু কত ধরনের হচ্ছে? 4 ধরনের। নিয়ত বায়ু, সাময়িক বায়ু, স্থানীয় বায়ু, আকস্মিক বায়ু। এই নিয়ত বায়ু মানে কি? নিয়ত বায়ু হলো, নিয়ত শব্দের অর্থ কি? প্রতিদিন বা সব সময়। নিয়ত মানে কি? প্রতিদিন বা সব সময়। যে বায়ু সারা বছর একই দিকে, একই গতিতে, একইভাবে প্রবাহিত হয় তাকে বলা হয় নিয়ত বায়ু। অর্থাৎ এই নিয়ত বায়ু সারা বছর একই দিকে একইভাবে প্রবাহিত হয়। মনে করো এটা একটা জায়গা, এখানে একটা জায়গা আছে আর এখানে একটা জায়গা আছে। এই জায়গার দিকে সারা বছর এই বায়ুটা একই দিকে একইভাবে একই গতিবেগে প্রবাহিত হচ্ছে এবং কন্টিনিউয়াসলি সবসময় প্রবাহিত হচ্ছে। তাহলে এই বায়ুটাকে কি বলবো? এই বায়ুকে বলা হয় নিয়ত বায়ু। এই বায়ুটাকে কি বলা হয়? এই বায়ুটাকে বলবো আমরা নিয়ত বায়ু। বুঝা গেল? এই বায়ুটাকে কি বলবো? এই বায়ুটাকে বলবো নিয়ত বায়ু। তার মানে নিয়ত বায়ু কি? নিয়ত বায়ু হলো যে বায়ু সারা বছর একই দিকে একইভাবে একই গতিবেগে প্রবাহিত হবে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো নিয়ত বায়ু। এরপরে কি আছে দেখো, এরপরে আছে সাময়িক বায়ু। সাময়িক মানে কি? কিছু সময়ের জন্য। সাময়িক মানে কি? কিছু সময়ের জন্য। কোনো একটা নির্দিষ্ট টাইমে, নির্দিষ্ট সময়, কিছু সময়ের জন্য এই বায়ুটা এদিক থেকে এদিকে প্রবাহিত হলো এবং অন্য সময় অন্য একটা টাইমে অন্য একদিক থেকে প্রবাহিত হলো। এই ধরনের বায়ুকে আমরা কি বলবো? সাময়িক। সাময়িক মানে কি? কিছু সময়ের জন্য। যে কিছু একটা সময়ের জন্য এই বায়ুটা এদিক থেকে প্রবাহিত হলো, আবার অন্য সময় এদিক থেকে এদিকে প্রবাহিত হলো। এরকম ধরনের বায়ুকে আমরা কি বলবো? সাময়িক বায়ু। স্থানীয় বায়ু মানে কি? স্থানীয় বায়ু মানে হলো, স্থানীয় শব্দটা এসছে স্থান থেকে। কোনো একটা নির্দিষ্ট স্থানে, পৃথিবীর কোনো একটা নির্দিষ্ট স্থানেই যে বায়ু দেখতে পাওয়া যায় তাকে কি বলা হয়? তাকে বলা হয় স্থানীয় বায়ু। পৃথিবীর কোনো একটা নির্দিষ্ট স্থানে বা নির্দিষ্ট জায়গায় যে বায়ু প্রবাহিত হয় সেই বায়ুটাকে বলা হয় স্থানীয় বায়ু। আর আকস্মিক মানে কি? আকস্মিক মানে হঠাৎ করে, কোনো কারণ ছাড়া বা কোনো একটা বিশেষ কারণের জন্য হঠাৎ করে অন্য একটা বায়ু এখান থেকে এখানে চলে আসলো, সেই ধরনের বায়ুকে কি বলবো? সেটা হলো আকস্মিক। আকস্মিক মানে কি? হঠাৎ করে, হঠাৎ করে যে বায়ু প্রবাহিত হয় তাকে কি বলা হয়?
তাকে বলা হয় আকস্মিক বায়ু। এবার আমরা আস্তে আস্তে এই প্রত্যেকটা বায়ুকে নিয়ে আলোচনা করব, এই প্রত্যেকটা বায়ুকে বোঝার চেষ্টা করব। এটা আশা করি বুঝতে পেরেছো বায়ু প্রবাহ কত প্রকারের হয়। বায়ু হলো নিয়ত বায়ু, সাময়িক বায়ু, স্থানীয় বায়ু এবং আকস্মিক বায়ু। বোঝা গেল? এবং আকস্মিক বায়ু, চলো এবার আমরা এগুলোকে পুরোটা ভালো করে বোঝার চেষ্টা করি। তার আগে দুটো জিনিস তোমাদের বুঝতে হবে যে বায়ুর গতিবেগ নির্ণায়ক যন্ত্রের নাম কি। বায়ুর গতিবেগ নির্ণায়ক যন্ত্রের নাম হলো অ্যানিমোমিটার। বায়ুর গতিবেগ নির্ণায়ক যন্ত্রের নাম কি? অ্যানিমোমিটার। বায়ু এখান থেকে এখানে প্রবাহিত হলো, কতটা গতিবেগে প্রবাহিত হলো, সেই গতিবেগ নির্ণায়ক যন্ত্রের নাম কি? অ্যানিমোমিটার। এবার এই যে অ্যানিমোমিটার যন্ত্রটা আমি পেলাম, এই যে অ্যানিমোমিটার যন্ত্র দিয়ে আমি এটা বুঝতে পারছি যে বায়ুর গতিবেগ কত, কিন্তু তার তো একটা এককের দরকার, তাই না? যে এককের সাহায্যে আমরা বলতে পারবো যে এই যে যন্ত্রটা, এই যন্ত্রটা বায়ুর গতিবেগকে যে বললো, সেই গতিবেগটা কোন এককে প্রকাশ করা হবে, সেই এককটা হলো নট। সেই এককের নাম কি? একক হলো নট। তাহলে বায়ুর গতিবেগ পরিমাপক যন্ত্রের নাম কি? যন্ত্রের নাম অ্যানিমোমিটার। এবং যে এককে বায়ুর গতিবেগকে প্রকাশ করা হয় সেই এককের নাম কি? সেই এককের নাম হলো নট। সেই এককের নাম কি? সেই এককের নাম হলো নট। সেই এককের নাম কি? সেই এককের নাম হলো নট। বোঝা গেল? তাহলে বায়ুর গতিবেগ নির্ণায়ক যন্ত্রের নাম অ্যানিমোমিটার, আর বায়ুর এই যে গতিবেগ এককে যে এককে প্রকাশ করা হচ্ছে সেই এককটার নাম কি? এককটার নাম হলো নট। বোঝা গেল? এবার এই যে বায়ু কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে, এই বায়ুর দিক নির্ণায়ক যন্ত্র বা বায়ুর দিক নির্ণয় করতে সাহায্য করে যে যন্ত্রটা, সেই যন্ত্রটার নাম কি? বাত পতাকা। বোঝা গেল? বায়ুর দিক নির্ণায়ক যন্ত্রের নাম বাত পতাকা। এই তিনটে জিনিস তোমাদের মনে রাখতে হবে। বাদ বাকি চলো আমরা আস্তে আস্তে এবার এই প্রত্যেকটা বায়ু প্রবাহকে জানার চেষ্টা করি। চলো, নিয়ত বায়ু। তাহলে নিয়ত বায়ু আমি কি বললাম? নিয়ত বায়ু হলো সেই বায়ুটা, যে বায়ুটা সারা বছর একই দিকে একইভাবে একই গতিবেগে প্রবাহিত হচ্ছে, সেটা কি? নিয়ত বায়ু। সেটা কি? নিয়ত বায়ু। এই নিয়ত বায়ুকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। এই নিয়ত বায়ুকে আমরা কটা ভাগে ভাগ করতে পারি? তিনটে ভাগে। এই নিয়ত বায়ুকে কটা ভাগে ভাগ করা যায়? তিনটে ভাগে। বোঝা গেল? তাহলে নিয়ত বায়ু কি? যে বায়ু সারা বছর একই দিকে একইভাবে একই গতিবেগে প্রবাহিত হচ্ছে, সেটা কি? সেটা হলো নিয়ত বায়ু। এবার আগের দিন আমি বায়ুচাপ বলয় তোমাদেরকে পড়িয়েছিলাম, একটু ভালো করে দেখো। আগের দিনের পড়ায় আমরা ফিরে যাই। একদম মাঝখানে কি ছিল? নিরক্ষীয় নিম্নচাপ বলয়। তার উপরে দুপাশে দুটো কর্কটীয় উচ্চচাপ বলয় এবং মকরীয় উচ্চচাপ বলয়। তারপরে আবার ছিল সুমেরুবৃত্ত নিম্নচাপ বলয়, কুমেরুবৃত্ত নিম্নচাপ বলয় এবং আলটিমেটলি সুমেরু উচ্চচাপ ও কুমেরু উচ্চচাপ। এবার একটু দেখো, এখানে নিম্নচাপ আছে না? তাহলে এখানে নিম্নচাপ আছে আর এখানে উচ্চচাপ আছে, তার মানে এই উচ্চচাপ অঞ্চল থেকে এই অঞ্চলের দিকে একটা বায়ু আসবে নিশ্চয়ই, তাই তো? কারণ আমরা জানি এই উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বায়ু প্রবাহিত হয়। আবার দেখো, এই যে উচ্চচাপ, এখানে নিম্নচাপ, তার মানে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বায়ু প্রবাহিত হবে তো? অবশ্যই হবে। তাহলে এটাকেই আমরা কি বলছি? এগুলোকে আমরা বলছি নিয়ত বায়ু, কারণ এই বায়ুগুলো সারা বছর একইভাবে একই দিকে প্রবাহিত হতে থাকে। তাহলে এই যে নিয়ত বায়ু তিনটে ভাগ, সেই তিনটে ভাগ আমরা এখানে ডিটেলসে জানবো। একটু দেখো ভালো করে, এটা কি? নিম্নচাপ বলয়। তাহলে এই যে নিরক্ষীয় নিম্নচাপ বলয়, এই নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয় থেকে একটা বায়ু আসবে, তাই তো? তাহলে এই কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ু সারা বছর একইভাবে একই গতিবেগে প্রবাহিত হয় তাকে বলা হয় আয়ন বায়ু। বোঝা গেল? তাহলে আয়ন বায়ু কিরকম ভাবে প্রবাহিত হবে? আয়ন বায়ু এই দেখো, কর্কটীয় উচ্চচাপ বলয় এবং মকরীয় উচ্চচাপ বলয়, এই উচ্চচাপ বলয় থেকে এই নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হবে। আবার একটা জিনিস দেখো, আমি আগের দিন বলেছিলাম, আমি কিছুক্ষণ আগেই বললাম যে বায়ু সোজাসুজি প্রবাহিত হয় না। বায়ু কিভাবে প্রবাহিত হয়? বায়ু বেঁকে প্রবাহিত হয়। বায়ু কিভাবে প্রবাহিত হয়? বায়ু বেঁকে প্রবাহিত হয়। কিভাবে বাঁকবে? উত্তর গোলার্ধের বায়ু ডান দিকে বাঁকবে আর দক্ষিণ গোলার্ধের বায়ু বাঁ দিকে বাঁকবে। দেখো এখানে পুরোটা বুঝতে পারলে তাহলে? তাহলে এই কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে আয়ন বায়ু কাকে বলে? কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে যে বায়ু নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর একইভাবে একই গতিবেগে প্রবাহিত হয়, তার মানে এই যে এখান থেকে এই যে বায়ুটা আসছে, এই দুটো বায়ুকে, এটাকে কি বলবো আমরা? এটাকেই বলা হয় আয়ন বায়ু। এটাকেই বলা হয় কি? আয়ন বায়ু। বোঝা গেল? এবার দেখো, এই যে আয়ন বায়ু, একটা সূত্র বলছি, সূত্রটা সবসময় মনে রাখবে। এই সূত্র যদি ব্যবহার করতে পারো তাহলে দেখবে অনেক বায়ু প্রবাহের নাম নিজেরাই মনে রাখতে পারবে এবং সমুদ্র স্রোতের নাম নিজেরাই মনে রাখতে পারবে। বায়ু যে দিক থেকে আসে বায়ুর নাম সেই দিক অনুযায়ী হয়। তাহলে কি বললাম? বায়ু যে দিক থেকে আসে বায়ুর নাম সেই দিক অনুযায়ী হয় এবং সমুদ্র স্রোত যেদিকে যায় সমুদ্র স্রোতের নাম সেই দিক অনুযায়ী হয়। তাহলে মনে করো এদিক থেকে একটা বায়ু আসছে, তাহলে এই বায়ুটার নাম কি হবে? এই বায়ুটার নাম হবে, এই যে দিক থেকে আসলো বায়ুটা, তাহলে কি হবে? উত্তর পশ্চিম বায়ু। তাহলে বায়ুটার নাম কি হবে? উত্তর পশ্চিম বায়ু। বোঝা গেল? বায়ু যে দিক থেকে আসে বায়ু প্রবাহের নাম সেই দিক অনুযায়ী হয় এবং সমুদ্র স্রোত যেই দিকে প্রবাহিত হয়
সমুদ্র স্রোতের নাম সেই দিক অনুযায়ী হয়। যেমন মনে করো কোনো একটা সমুদ্র স্রোত ব্রাজিলের দিকে যাচ্ছিল, তাহলে সেই স্রোতটার নাম কি হবে? ব্রাজিল স্রোত। কোনো একটা সমুদ্র স্রোত পেরুর দিকে যাচ্ছিল, সেই স্রোতটার নাম কি হবে? পেরু স্রোত। কোনো একটা সমুদ্র স্রোত যেটা যে জায়গায় যায়, যে দিকে যাচ্ছে, সেই দিক অনুযায়ী তার নাম হচ্ছে। বোঝা গেল? তাহলে এই যে বায়ুটা আমরা পড়লাম, এই বায়ুটা আসছে কোথা থেকে? এই যে বায়ুটা, এই বায়ুটা দেখো আসছে উত্তর পূর্ব দিক থেকে, আর এই বায়ুটা আসছে দক্ষিণ পূর্ব দিক থেকে। তাই এই আয়ন বায়ুর দুটো ভাগ কি? একটা হলো এটা উত্তর পূর্ব আয়ন বায়ু, আর এটা দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। বোঝা গেল? তাহলে এই বায়ুটার নাম কি? এই বায়ুটা হলো উত্তর পূর্ব আয়ন বায়ু, আর এই বায়ুটা কি? এই বায়ুটা হলো দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। বোঝা গেল? আচ্ছা, একটা জিনিস ভালো করে বলছি শোনো, উত্তর পূর্ব আয়ন বায়ু তার মানে কি? পূর্ব দিক থেকে পশ্চিম দিকের দিকে আসছে, তাই তো? দেখো এইটা কি পূর্ব দিক আর এটা কি পশ্চিম দিক, তার মানে এই বায়ুটা পূর্ব দিক থেকে পশ্চিম দিকের দিকে আসছে। তাহলে এই একটা জিনিস মনে রাখবে, ভবিষ্যতে কাজে লাগবে। কখন কাজে লাগবে আমি পরের ভিডিওগুলোতে পড়ানোর সময় বলবো। এই যে বায়ুটা উত্তর পূর্ব আয়ন বায়ু আর দক্ষিণ পূর্ব আয়ন বায়ু, এই বায়ুটা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আসছে, তার মানে যখন কোনো একটা দেশের উপর দিয়ে এই বায়ুটা বয়ে যাবে তখন কিন্তু পূর্ব দিকে বৃষ্টি হবে। যেহেতু পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে, তাই ওই যে দেশটা বা ওই যে অঞ্চলটা, সেই অঞ্চলের পূর্ব অংশে বা পূর্ব দিকে প্রচুর বৃষ্টি হবে, এবং যখন পশ্চিম দিকে এসে পৌঁছাবে তখন কিন্তু বৃষ্টি হবে না। বোঝা গেল? কেননা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যত আসবে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কমে যাবে, এবং বায়ুতে যেহেতু জলীয় বাষ্পের পরিমাণ কমে যাবে তাই বৃষ্টির পরিমাণও কমে যাবে। এই জন্যই পৃথিবীর বেশিরভাগ মরুভূমি পশ্চিম দিকে গড়ে উঠেছে। বোঝা গেল? তাহলে পৃথিবীর বেশিরভাগ মরুভূমি পশ্চিম দিকে কেন গড়ে উঠেছে? ভালো করে দেখো, এই যে অঞ্চলটা, এই পুরো অঞ্চলের বায়ু পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আসছে, যেহেতু পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আসছে, বৃষ্টি কোন দিকে হবে? পূর্ব দিকে। এবং পশ্চিম দিক কি থাকবে? পশ্চিম দিক থাকবে শুষ্ক, এবং এর জন্য বেশিরভাগ মরুভূমি গড়ে উঠেছে পশ্চিম দিকে। বোঝা গেল? এটা কোনো একদিন ম্যাপের ক্লাস যখন নেব, তখন ম্যাপের ক্লাসে ওয়ার্ল্ডের ম্যাপে ডিটেলসে দেখাবো। আমি এমন অনেক জিনিস আছে যেগুলো আমি অপেক্ষা করে রয়েছি শুধুমাত্র ম্যাপের ক্লাস নেওয়ার জন্য, কেননা ম্যাপের ক্লাসে সেদিন আমি ওয়ার্ল্ডের ম্যাপে ডিটেলস এগুলো বোঝাবো। বোঝা গেল? তোমরা আপাতত এটা দেখতে থাকো, তারপরে ওটা নিয়ে পরের ক্লাসে আলোচনা করব। তাহলে আয়ন বায়ুর দুটো পার্ট কি কি বললাম? একটা হলো উত্তর পূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। প্রাচীনকালে এই বায়ুর পথ ধরে বাণিজ্য হতো, তার জন্য এই বায়ুর অপর নাম কি? এই বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু। এই বায়ুর অপর নাম কি? বাণিজ্য বায়ু বা ট্রেড উইন্ড। প্রাচীনকালে এই বায়ুর পথ ধরে কি হতো? বাণিজ্য হতো, তাই এই বায়ুর অপর নাম কি? বাণিজ্য বায়ু। এরপরে আরেকটা বায়ু, এরপরে আমরা আরেকটা বায়ু সম্পর্কে পড়বো। কি কি? ভালো করে দেখো, এখানে কি আছে? এখানে মকরীয় উচ্চচাপ বলা, এখানে কর্কটীয় উচ্চচাপ বলা। এখানে কি আছে? এখানে আছে কুমেরুবৃত্ত এবং নিম্নচাপ বলয়, তাই তো? হ্যাঁ, এখানে আছে কি? কুমেরুবৃত্ত এবং নিম্নচাপ বলয়। তাহলে এই যে উচ্চচাপ, এই যে নিম্নচাপ, এদিকে নিশ্চয়ই একটা বায়ু প্রবাহিত হবে। বোঝা গেল? এই যে এদিক থেকে একটা বায়ু প্রবাহিত হবে, এই বায়ুটাকে আমরা কি বায়ু বলবো? এই বায়ুটাকে বলবো আমরা পশ্চিমা বায়ু। এই বায়ুটাকে আমরা কি বায়ু বলবো? এই বায়ুটাকে আমরা বলবো পশ্চিমা বায়ু। যেহেতু এই বায়ুটা পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়, তাই এই বায়ুটার নাম কি? পশ্চিমা বায়ু। তাহলে এই বায়ুটা কোন দিক থেকে প্রবাহিত হচ্ছে? পশ্চিম দিক থেকে, তাই এই বায়ুটার নাম কি? এই বায়ুটার নাম পশ্চিমা বায়ু। তাহলে এই যে বায়ু, পশ্চিমা বায়ু কাকে বলে? পশ্চিমা বায়ু কাকে বলে তার সংজ্ঞা কি? কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে যে বায়ু সুমেরুবৃত্ত ও কুমেরুবৃত্ত নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর একইভাবে একই গতিবেগে প্রবাহিত হয়, তাকে কি বলা হয়? তাকে বলা হয় পশ্চিমা বায়ু। বোঝা গেল? তাহলে পশ্চিমা বায়ু কাকে বলে? পশ্চিমা বায়ু হলো যে বায়ু কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরুবৃত্ত ও কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর একইভাবে একই গতিবেগে প্রবাহিত হয়, তাকে বলা হয় কি? তাকে বলা হয় পশ্চিমা বায়ু। বোঝা গেল? তাকে কি বলা হয়? তাকে বলা হয় পশ্চিমা বায়ু। তাহলে এবার একটু দেখো, তাহলে এই যে বায়ুটা, এই বায়ুটার নাম কি? পশ্চিমা বায়ু। বোঝা গেল? এই বায়ুটার নাম কি? পশ্চিমা বায়ু। এই দুটো বায়ুর নাম কি? পশ্চিমা বায়ু। এবার একটা জিনিস ভালো করে মন দিয়ে দেখো, উত্তর গোলার্ধে বেশিরভাগই কি? মহাদেশ। উত্তর গোলার্ধের বেশিরভাগ অংশে কি রয়েছে? মহাদেশ। কেন? বেশিরভাগ বড় বড় মহাদেশগুলো সব উত্তর গোলার্ধে, তাই উত্তর গোলার্ধের জলভাগের পরিমাণ কম এবং মহাদেশের পরিমাণ কি? বেশি। তাই এই কোনো বায়ুই বাধাহীন ভাবে প্রচন্ড গতিবেগে প্রবাহিত হতে পারে না। কিন্তু এই যে কিন্তু এই যে পশ্চিমা বায়ু, এই পশ্চিমা বায়ু দক্ষিণ গোলার্ধে যেহেতু মহাসাগরের পরিমাণ বেশি, তাই মহাসাগরের পরিমাণ বেশি থাকায় প্রচন্ড গতিবেগে প্রবাহিত হয়। মহাসাগরের পরিমাণ বেশি থাকায় কি হয়? প্রচন্ড গতিবেগে প্রবাহিত হয়। তাই তিনটে অক্ষরেখা, এই তিনটে অক্ষরেখা কি কি? 40 ডিগ্রি, 50 ডিগ্রি আর 60 ডিগ্রি দক্ষিণ, এই তিনটে অক্ষরেখায় পশ্চিমা বায়ু প্রচন্ড গতিবেগে প্রবাহিত হয়। প্রচন্ড গতিবেগে। বোঝা গেল? পশ্চিমা বায়ু কি হয়? প্রচন্ড গতিবেগে প্রবাহিত হয়। তাই এই তিনটে অক্ষরেখা অনুযায়ী এই পশ্চিমা বায়ুর তিনটে সুন্দর নাম দেওয়া হয়েছে। কেমন সুন্দর নাম দেওয়া হয়েছে? এই যে 40 ডিগ্রি অক্ষরেখা, এই 40 ডিগ্রি অক্ষরেখায় যখন পশ্চিমা বায়ু প্রবাহিত হয়,
তখন এমন ভাবে প্রবাহিত হয় যেন মনে হয় গর্জন করতে করতে প্রবাহিত হচ্ছে, বুঝতে পারলে? তখন এখানে বায়ু কিভাবে প্রবাহিত হয়? গর্জন করতে করতে, এভাবে গর্জন করতে করতে প্রবাহিত হয় বলে এই যে অঞ্চলটা, এই অঞ্চলকে বলা হয় গর্জনশীল চল্লিশা। এই অঞ্চলকে কি বলা হয়? গর্জনশীল চল্লিশা। বোঝা গেল? তাহলে এই যে 40 ডিগ্রি অক্ষরেখা, এখানে বায়ু কিভাবে প্রবাহিত হয়? গর্জন করতে করতে প্রবাহিত হয়, তাই এটাকে কি বলছি আমরা? গর্জনশীল চল্লিশা। বোঝা গেল? এই যে 50 ডিগ্রি অক্ষরেখা, এই 50 ডিগ্রি অক্ষরেখায় যখন বায়ু এসে পৌঁছায়, বায়ু এমন গতিবেগে প্রবাহিত হয় যেন বায়ু প্রচন্ড রেগে আছে। বোঝা গেল? একটা মানুষ যখন রেগে থাকে তখন কিরকম ভাবে ব্যবহার করে দেখেছো কখনো? মানুষ যখন রেগে থাকে তখন প্রচন্ড রেগে আছে যখন, তখন যে ব্যবহারটা করছে, বায়ু যখন প্রবাহিত হচ্ছে তখন সেভাবেই প্রচন্ড আওয়াজ করে করে বায়ু প্রবাহিত হচ্ছে। এই যে শব্দ, এই শব্দের জন্য এখানে বায়ু প্রচন্ড গতিবেগে প্রবাহিত হয় বলে এটাকে বলছি আমরা কি? ক্রোধোত্তম 50। বোঝা গেল? বায়ু প্রচন্ড ক্রোধ করে আছে, প্রচন্ড রেগে আছে, তাই এটাকে বলা হয় কি? ক্রোধোত্তম 50। এবং 60 ডিগ্রিতে যখন আসে তখন বায়ু তীক্ষ্ণ চিৎকার শুরু করে। 60 ডিগ্রিতে বায়ু এসে কিরকম করে? তীক্ষ্ণ চিৎকার শুরু করে, প্রচন্ড জোরে চিৎকার করে। এই যে চিৎকার করে, তাই 60 ডিগ্রি অক্ষরেখাকে বলা হয় কি? তীক্ষ্ণ চিৎকারকারী 60। 60 ডিগ্রি অক্ষরেখাকে কি বলা হয়? তীক্ষ্ণ চিৎকারকারী 60। বোঝা গেল? তাহলে এই যে পশ্চিমা বায়ু, সেই পশ্চিমা বায়ুর তিনটে নাম কি? গর্জনশীল চল্লিশা, ক্রোধোত্তম 50 এবং তীক্ষ্ণ চিৎকারকারী 60। বোঝা গেল? গর্জনশীল চল্লিশা, ক্রোধোত্তম 50 এবং তীক্ষ্ণ চিৎকারকারী 60। আচ্ছা, আমি আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম, ভালো করে দেখো। এই যে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু এবং উত্তর পূর্ব আয়ন বায়ু, এই দুটো বায়ু এসে মিলিত হচ্ছে কোথায়? নিরক্ষীয় নিম্নচাপ বলয় না? তার মানে এই যে দুটো বায়ু নিরক্ষীয় নিম্নচাপ বলয় এসে মিলিত হচ্ছে, তার মানে এই দুটো বায়ুর মিলন ক্ষেত্র তো এই জায়গাটা, তাই এই জায়গাটাকে বলা হয় ITCZ। এর পুরো নাম কি? ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন। ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন। এর বাংলাটা কি? আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল। বোঝা গেল? আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল, কেননা এই ক্রান্তীয় অঞ্চলের বায়ু এখানে এসে মিলিত হয়। এখানে এসে কি হয়? মিলিত হয়। কোন বায়ু? আয়ন বায়ু, উত্তর পূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। তাই এই অঞ্চলটাকে বলা হয় ITCZ। জেড মানে জোন, অঞ্চল। ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন, আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল। এই অবধি বুঝতে পেরেছো? এরপরে ভেবে দেখো, এখানে একটা নিম্নচাপ আছে, এখানে একটা নিম্নচাপ আছে, এখানে কি উচ্চচাপ, তার মানে এদিক থেকে এদিকে কি হবে? বায়ু প্রবাহিত হবে। বোঝা গেল? তাহলে এদিক থেকে এদিকে কি হবে? বায়ু প্রবাহিত হবে। ঠিক এভাবে একটা বায়ু প্রবাহিত হয়। বোঝা গেল? এভাবে একটা বায়ু কি হয়? প্রবাহিত হয়। এভাবে একটা বায়ু প্রবাহিত হয়। এই যে বায়ু প্রবাহিত হলো, এই বায়ুটা কোন দিক থেকে এসছে দেখো তো? এই বায়ুটা মেরু থেকে আসলো না? তাই এই বায়ুটার অপর নাম কি? মেরু বায়ু। তাহলে এই বায়ুটার অপর নাম কি? মেরু বায়ু। এবার একটা জিনিস বোঝো, এই যে বায়ুটা মেরু থেকে আসলো, এই বায়ুটা কেমন হবে? প্রচন্ড ঠান্ডা হবে তো। তাহলে এই যে বায়ু, এই বায়ুটা কেমন হয়? প্রচন্ড ঠান্ডা এবং প্রচন্ড ভারী বায়ু হয়। এই বায়ুটা কেমন হয়? প্রচন্ড ঠান্ডা এবং প্রচন্ড ভারী, প্রচন্ড শীতল। এই জন্য কখনো কখনো এই বায়ু যখন কোনো অঞ্চলের উপর থেকে প্রবাহিত হয়, সেখানে টেম্পারেচারকে ভয়ানক পরিমাণে কমিয়ে দেয়। বোঝা গেল? এবং সেখানে তুষার ঝড় হতেও দেখা যায়। বোঝা গেল? সেখানে কি হতে দেখা যায়? তুষার ঝড় হতে দেখা যায়। তাহলে এই বায়ু টেম্পারেচারকে কি করে? কমিয়ে দেয়। মেরু বায়ু যে অঞ্চলের উপর থেকে প্রবাহিত হয়, সেই অঞ্চলের টেম্পারেচারকে কি করে? কমিয়ে দেয়। আর এই পুরো তিনটে বায়ুকেই বলা হয় কি? আয়ন বায়ু। এই পুরো তিনটেকে বায়ুকে কি বলা হয়? নিয়ত বায়ু। এই পুরো তিনটে বায়ুকে কি বলা হয়? নিয়ত বায়ু। কেননা এই বায়ুগুলো সারা বছর একইভাবে একই দিকে একই গতিবেগে প্রবাহিত হয়। বোঝা গেল? এরপরে আমি আলোচনা করব সাময়িক বায়ু নিয়ে। এরপরে আমি কি নিয়ে আলোচনা করব? সাময়িক বায়ু নিয়ে। বোঝা গেল? একটু সাময়িক বায়ুটা বুঝে নাও। এখন আমি কি নিয়ে আলোচনা করব? সাময়িক বায়ু। সাময়িক বায়ু কত প্রকারের হয়? সাময়িক বায়ু কত প্রকারের হয় একটু দেখো। সাময়িক বায়ু কত প্রকারের হয়? সাময়িক বায়ু হয় মোটামুটি 4 ধরনের। সাময়িক বায়ু কত ধরনের হয়? 4 থেকে 5 ধরনের। সাময়িক বায়ু কত ধরনের হয়? প্রায় 4 থেকে 5 ধরনের। তবে 4 ধরনেরই বলা চলে, কেন অন্য একটা আমি কেন এটা পরে বলবো। কেন 4 বা 5 আমি বললাম, এটা একটু বাদে বলছি। তাহলে সাময়িক বায়ু কি? সাময়িক বায়ুর মধ্যে একটা হলো স্থলবায়ু, স্থলবায়ু এবং সমুদ্রবায়ু। স্থলবায়ু এবং সমুদ্রবায়ু। স্থলবায়ু আর সমুদ্রবায়ুটা কি দেখো? স্থলবায়ু আর সমুদ্রবায়ু মনে রাখার আগে দুটো জিনিস মনে রাখো। একটা জিনিস ফার্স্ট কি? স্থলবায়ু আর সমুদ্রবায়ু মনে রাখার আগে, বায়ু সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যায়। বায়ু সবসময় উচ্চচাপ থেকে কোন দিকে যায়? নিম্নচাপের দিকে। আরেকটা কি? স্থলভাগ তাড়াতাড়ি গরম হয়, তাড়াতাড়ি ঠান্ডা হয়। জলভাগ দেরি করে গরম হয়, দেরি করে ঠান্ডা হয়। এই জিনিসটা মনে রাখো। স্থলভাগ তাড়াতাড়ি গরম হবে, তাড়াতাড়ি ঠান্ডা হবে। স্থলভাগ কেমন? তাড়াতাড়ি গরম হবে,
তাড়াতাড়ি ঠান্ডা হবে। আর জলভাগ কেমন, দেরি করে গরম হয় আবার দেরি করে ঠান্ডা হয়। বোঝা গেল, দেরি করে গরম হয় আর দেরি করে কি হচ্ছে, ঠান্ডা হচ্ছে। এবার দিনের বেলা আর রাতের বেলা দুটো সিচুয়েশন, একটা দিন আর একটা কি, আরেকটা হলো রাত, একটা দিন আর একটা রাত। এবার দেখো এটা স্থলভাগ, এটা কি স্থলভাগ, আর এটা কি সমুদ্র, এটা কি সমুদ্র, এটা হলো সমুদ্র। আবার দেখো এটা স্থলভাগ, এটা কি, এটা হলো স্থলভাগ, আর এটা কি, এটা হলো সমুদ্র, এটা কি সমুদ্র। দিনের বেলা সূর্যের আলো, দিনের বেলা কি আছে, সূর্যের আলো, আর রাতের বেলা চাঁদ, দিনের বেলা সূর্যের আলো, রাতের বেলা চাঁদ। এবার এই যে স্থলভাগ, এই স্থলভাগ তাড়াতাড়ি গরম হয়। দিনের বেলা তাড়াতাড়ি গরম হলে ভেবে দেখো এই জায়গাটা যদি প্রচন্ড গরম হয় তাহলে বায়ু কি হবে, আস্তে আস্তে উপরের দিকে উঠে যাবে, এবং বায়ু যদি উপরের দিকে উঠে যায় এখানে কি তৈরি হবে, এখানে তৈরি হবে লো প্রেসার। আর এই জলভাগ দেরি করে গরম হয়, জলভাগ কি হয়, দেরি করে গরম হয়। আর যদি দেরি করে গরম হয় তাহলে এখানে কি থাকবে, এখানে থাকবে হাই প্রেসার, এখানে কি থাকবে, হাই প্রেসার। তার মানে দিনের বেলা এদিক থেকে এদিকে একটা বায়ু প্রবাহিত হবে। তো বোঝা গেল, দিনের বেলা এদিক থেকে এদিকে। আবার বলেছি যে বায়ু যেদিক থেকে আসে সেই অনুযায়ী তার নাম হয়। তাহলে এই বায়ুটা কোন দিক থেকে আসলো, সমুদ্র থেকে, তাহলে এই বায়ুটার নাম কি হবে, সমুদ্র বায়ু। বোঝা গেল, তাহলে দিনের বেলা সমুদ্র থেকে স্থলভাগের দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে বলা হয় সমুদ্র বায়ু। কেন হচ্ছে, কেননা স্থলভাগ তাড়াতাড়ি গরম হচ্ছে, তাড়াতাড়ি গরম হয়ে এখানে কি তৈরি হয়েছে, নিম্নচাপ, আর এটা দেরি করে গরম হচ্ছে তাই এখানে কি তৈরি হচ্ছে, উচ্চচাপ। বোঝা গেল, এখানে কি তৈরি হচ্ছে, উচ্চচাপ। তাই উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে একটা বায়ু যাচ্ছে, যে বায়ুটার নাম সমুদ্র বায়ু। স্থলবায়ুটা কি দেখো, রাতের বেলা এই যে দিনের আলোয় উষ্ণতাপে গরম হয়েছিল, এটা প্রচন্ড তাড়াতাড়ি তাপ ছেড়ে দিয়ে কি হয়ে গেছে, ঠান্ডা। কিন্তু জল তো দিনের বেলা তাপটাকে নিয়েছে, ও তাপ নিয়ে পুরো দিনের বেলা তাপ নিয়ে গরম হয়ে গেছে। রাতের বেলা তো তাপ আস্তে 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 ছাড়বে, কারণ আমি একটু আগে বললাম যে জলভাগ দেরি করে গরম হয় আর দেরি করে ঠান্ডা হয়। তাহলে রাতের বেলা জলভাগ এখনো কেমন আছে, জলভাগ এখনো আছে গরম উষ্ণ। তাই এখানে গরম উষ্ণ বলে সমস্ত বায়ু আস্তে আস্তে উপরের দিকে উঠে গেছে, এবং এখানে কি তৈরি হয়েছে, এখানে তৈরি হয়েছে লো প্রেসার, এখানে কি তৈরি হয়েছে লো প্রেসার। আর রাতের বেলা তো ঠান্ডা হয়ে গেছে, ল্যান্ড অনেক তাড়াতাড়ি ঠান্ডা হয়ে তাপটা উপরে উঠে গেছে। বোঝা গেল, তাপটা উপরে উঠে যাওয়ার জন্য ঠান্ডা হয়ে গিয়ে এখানে কি তৈরি হয়েছে, এখানে তৈরি হয়েছে হাই প্রেসার, এখানে কি তৈরি হয়েছে, হাই প্রেসার, এখানে কি তৈরি হয়েছে, হাই প্রেসার। তাহলে এখান থেকে হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে একটা বায়ু যাবে। তাহলে স্থলভাগ থেকে রাতের বেলায় স্থলভাগ থেকে সমুদ্রের দিকে একটা বায়ু প্রবাহিত হয়। এই যে বায়ুটা প্রবাহিত হলো, এই বায়ুটাকেই বলা হচ্ছে কি, এই বায়ুটাকে বলা হয় স্থলবায়ু। বোঝা গেল, এই বায়ুটাকে কি বলা হয়, স্থলবায়ু। বোঝা গেল, তাহলে স্থলবায়ু কি, রাতের বেলা স্থলভাগ থেকে সমুদ্রের দিকে যে বায়ু প্রবাহিত হয় সেই বায়ুটা কি, স্থলবায়ু। এবার ভেবে দেখো দিনের বেলা সমুদ্র থেকে একটা বায়ু আসছে, সমুদ্র মানে কি, ঠান্ডা জায়গা এবং জলীয় বাষ্পপূর্ণ, বায়ু আসলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে ভেবে দেখো এই জন্যই সমুদ্রের তীরবর্তী অঞ্চলের আবহাওয়া কেমন থাকে, মনোরম থাকে। সমুদ্রের তীরবর্তী অঞ্চলের আবহাওয়া কেমন থাকে, মনোরম থাকে। বোঝা গেল, হ্যাঁ, কেননা সেখানে সমুদ্র বায়ু এবং স্থলবায়ু প্রবাহিত হয়ে টেম্পারেচারটাকে কমিয়ে রাখে এবং আমাদের আরামদায়ক একটা আবহাওয়াকে উপহার দেয় সমুদ্র। বোঝা গেল। এরপরে এই যে সমুদ্র আর স্থলবায়ু, এই সমুদ্র আর স্থলবায়ু যখন বিরাট বড় অঞ্চল জুড়ে হবে, যে একটা বিশাল বড় ভূখণ্ড এবং একটা বিশাল বড় ওয়াটার বডিজ আছে। বোঝা গেল, একটা বিশাল বড় ল্যান্ডমাস আছে এবং একটা বিশাল বড় ওয়াটার বডিজ আছে। ওয়াটার বডিজ কখনো কখনো গরম হয়ে যাচ্ছে এবং ল্যান্ডমাস কখনো কখনো গরম হয়ে যাচ্ছে, এবং এর জন্য দুদিকে একটা বিপরীতধর্মী বায়ু প্রবাহিত হচ্ছে। এই ঘটনা যখন ঘটে এটাকেই বলছি আমরা কি, মৌসুমী বায়ু প্রবাহ। তাহলে এই যে সমুদ্র বায়ু ও স্থলবায়ু, সেই সমুদ্র বায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ কাকে বলা হয়, সমুদ্র বায়ু এবং স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয় মৌসুমী বায়ুকে। বোঝা গেল, তাহলে সমুদ্র বায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ কি, মৌসুমী বায়ু। তাহলে 3 নম্বরে এই যে মৌসুমী বায়ু, সেটা কি অন্য কোনো বায়ু না, এই সমুদ্র বায়ু ও স্থলবায়ুর একটা হিউজ কনসেপ্ট, একটা বড় স্কেলে যখন আমি সমুদ্র বায়ু এবং স্থলবায়ুকে ভাবছি তখন সেটা হয়ে যাচ্ছে কি, তখন সেটা হচ্ছে মৌসুমী বায়ু। বোঝা গেল, তাহলে এটা কি হচ্ছে, মৌসুমী বায়ু, মৌসুমী বায়ু। এবং লাস্ট কি পড়ে থাকছে, লাস্ট পড়ে থাকছে একটা পার্বত্য বায়ু আর একটা উপত্যকা বায়ু। একটা কি, পার্বত্য বায়ু এবং উপত্যকা বায়ু। অ্যানাবেটিক বায়ু ও ক্যাটাবেটিক বায়ু, অ্যানাবেটিক উইন্ড ও ক্যাটাবেটিক উইন্ড। অ্যানাবেটিক উইন্ড ও ক্যাটাবেটিক উইন্ডটা ভালো করে বোঝো। বোঝা গেল, অ্যানাবেটিক উইন্ড আর ক্যাটাবেটিক উইন্ডটা ভালো করে বোঝো। এটা কি একটা পর্বতের উপত্যকা, এটা কি একটা পর্বতের উপত্যকা। বোঝা গেল, এটা কি, এটা একটা পর্বতের উপত্যকা। আচ্ছা, অ্যানাবেটিক বায়ু আর ক্যাটাবেটিক বায়ু। অ্যানা, ANA, অ্যানা, ক্যাটা, KATA, ক্যাটা। অ্যানা মানে কি, অ্যানা শব্দের অর্থ কি, অ্যানা শব্দের অর্থ হলো, অ্যানা শব্দের অর্থ কি,
এনা শব্দের অর্থ হলো ঊর্ধ্বগামী। এনা শব্দের অর্থ কি? ঊর্ধ্বগামী। এনা মানে কি? উপরের দিকে। আর ক্যাটা মানে কি? ক্যাটা মানে নিচের দিকে, নিম্নগামী। ক্যাটা মানে কি? নিম্নগামী। এই দুটোই গ্রিক শব্দ। এই দুটো কি শব্দ? গ্রিক শব্দ। এনা মানে ঊর্ধ্বগামী বায়ু, ক্যাটা মানে নিম্নগামী বায়ু। এবার ভেবে দেখো, এটা কি? পর্বতের একটা ঢাল। পর্বতের একটা ঢাল দিনের বেলা সূর্যের আলো পেলে এই পর্বতের ঢালটা কি হবে? গরম হবে। তাহলে দিনের বেলা সূর্যের আলো পেয়ে পর্বতের এই ঢাল কি হয়েছে? এই পুরো ঢালটা প্রচন্ড গরম হয়ে গেছে। এবার ভেবে দেখো, পর্বতের এই ঢালটা যদি গরম হয়, তাহলে পর্বতের এই ঢাল গরম হওয়ার জন্য, দিনের বেলা সূর্যের আলোতে পর্বতের এই ঢাল গরম হওয়ার জন্য কি হচ্ছে? এই ঢালবে একটা বায়ু আস্তে আস্তে উপরের দিকে উঠবে না? কেন? বায়ু তো গরম হয়ে গেছে। এই ঢালবে, এই ঢালবে আস্তে আস্তে একটা বায়ু কি হবে? উপরের দিকে উঠবে না? এবার ভেবে দেখো, বায়ু কোন দিক থেকে আসছে? এই নিচের অংশকে আমরা কি বলি? উপত্যকা বলি না? তাহলে এই উপত্যকা থেকে একটা বায়ু পর্বতের আস্তে আস্তে উপরের দিকে, শীর্ষ ভাগের দিকে আস্তে আস্তে উঠতে থাকে। এই বায়ুটা কেমন বায়ু? উষ্ণ বায়ু। তাই জন্য বায়ু গরম হয়েছে বলে উপরের দিকে উঠেছে। তাহলে এই পর্বতের উপত্যকা থেকে পর্বতের ঢালবে আস্তে আস্তে উপরের দিকে যে বায়ু উঠতে থাকে, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো অ্যানাবেটিক বায়ু। তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো অ্যানাবেটিক বায়ু। বোঝা গেল? তাহলে পর্বতের ঢালবে উপত্যকা, এটার অপর নাম উপত্যকা বায়ু। পর্বতের ঢালবে যে বায়ু আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে, তখন তাকে কি বলা হয়? তখন তাকে বলা হয় অ্যানাবেটিক বায়ু। এবার রাতের বেলা, রাত যেই পড়ে যায় তখন কি হয়? রাতের বেলা, এই রাত যখন চলে আসে, তখন এই পর্বতের ঢাল কি হয়ে যায়? পর্বতের ঢাল হয়ে যায় ঠান্ডা। পর্বতের ঢাল কি হয়ে যায়? ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। তার জন্য এই ঠান্ডা হওয়ার জন্য এই উপরের যে উষ্ণ বায়ু ছিল, সেই উষ্ণ বায়ুটা নিচের দিকে নেমে আসে। এই যে উষ্ণ বায়ু নিচের দিকে নেমে আসলো, তাহলে পর্বতের উঁচু অংশকে কি বলে? আমরা পর্বত। আর নিচু অংশকে উপত্যকা বলি। পর্বত থেকে উপত্যকার দিকে একটা বায়ু প্রবাহিত হয়। পর্বত থেকে উপত্যকার দিকে যে বায়ু প্রবাহিত হচ্ছে, সেই বায়ুটাকে কি বলছি আমরা? ক্যাটাবেটিক বায়ু। সেই বায়ুটাকে আমরা কি বলছি? ক্যাটাবেটিক বায়ু। তাহলে অ্যানাবেটিক বায়ু কি? অ্যানাবেটিক বায়ু হলো যে বায়ুটা পর্বতের ঢালবে উপত্যকা থেকে উপরের দিকে উঠছিল, তাই উপত্যকা বায়ু অপর নাম। এবং ক্যাটাবেটিক বায়ু যে বায়ুটা পর্বতের উঁচু অংশ থেকে পর্বতের উপত্যকার দিকে নিচের দিকে নেমে আসছিল, তাকে আমরা কি বললাম? তাকে আমরা বললাম ক্যাটাবেটিক বায়ু। বোঝা গেল? এরপরে আস্তে আস্তে আমরা অন্য টপিকের দিকে যাব। এরপরে দেখো, এরপরে আমরা পড়বো স্থানীয় বায়ু। এরপরে আমরা কি পড়বো? স্থানীয় বায়ু। এরপরে আমরা কি পড়বো? স্থানীয় বায়ু। স্থানীয় বায়ু মানে কি? কোনো একটা বায়ু যেটা সেই নির্দিষ্ট অঞ্চলের উপর থেকে প্রবাহিত হয়, তাকে কি বলা হয়? তাকে বলা হয় স্থানীয় বায়ু। কোনো একটা বায়ু যেটা নির্দিষ্ট অঞ্চলের উপর থেকে প্রবাহিত হয়, সেটাকে বলা হয় কি? সেটাকে বলা হয় স্থানীয় বায়ু। এই স্থানীয় বায়ু মানে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের উপর থেকে প্রবাহিত বায়ুকে বলছি। যেমন তোমরা দেখেছো, এই যে গরমকাল, এই গরমকালে আর কিছুদিন গেলে, আর কিছুটা সময় গেলেই দেখবা এই গরমকালে না দুপুরবেলার দিকে একটা ভয়ানক উষ্ণ বায়ু প্রবাহিত হবে, যে বায়ুটা ওই দুপুরের টেম্পারেচারকে ভয়ানক বাড়িয়ে দেয়। এবং ওই বায়ুটা কোথায় প্রবাহিত হয়? ওই বায়ুটা রাজস্থান হয়ে উত্তরপ্রদেশ অব্দি প্রবাহিত হয়, কিন্তু বর্তমান সময় ক্লাইমেট চেঞ্জের জন্য আমাদের এদিকেও প্রবাহিত হয়ে চলে আসে। আমাদের এই বাঁকুড়া, বীরভূম অঞ্চলের দিয়ে এবং উত্তর চব্বিশ পরগনাতেও কিছু কিছু ক্ষেত্রে প্রবাহিত হয়। তো এই যে দুপুরবেলা যে বায়ুটা প্রবাহিত হওয়ার জন্য টেম্পারেচার প্রচন্ড বেড়ে গেল, যে উষ্ণ বায়ুটা আমাদের টেম্পারেচারটাকে বাড়িয়ে দিল, এই উষ্ণ বায়ুটা কোথাকার বায়ু? আমাদের এই অঞ্চলে প্রবাহিত হয়। এটা কি অন্য কোথাও প্রবাহিত হয়? আমেরিকা থেকে আমি এই বায়ুটা দেখতে পাবো? পাবো না। তার মানে এই নির্দিষ্ট স্থানেই তো এই বায়ুটা গড়ে উঠছে, তাই এটা কি? স্থানীয় বায়ু। আবার আমেরিকাতে যে লোকাল বায়ুটা প্রবাহিত হচ্ছে, লোকাল উইন্ডটা প্রবাহিত হচ্ছে, সেটা কিন্তু আমাদের এখানে হয় না। তাহলে ওটা শুধুমাত্র আমেরিকাতে হচ্ছে, ওই নির্দিষ্ট জায়গাতে হচ্ছে। ওটা কি? ওটা ওখানের স্থানীয় বায়ু। তো বিভিন্ন নির্দিষ্ট জায়গায় যে স্থানীয় বায়ু প্রবাহিত হয়, তাকে বলা হয় কি? স্থানীয় বায়ু। স্থানীয় বায়ু দু ধরনের হয়, একটা হলো শীতল আর একটা হলো উষ্ণ। শীতল স্থানীয় বায়ু যে অঞ্চলের উপর থেকে প্রবাহিত হয়, সেই অঞ্চলের টেম্পারেচারকে কি করে? সেই অঞ্চলের টেম্পারেচারকে কমিয়ে দেয়। আর উষ্ণ স্থানীয় বায়ু যে অঞ্চলের উপর থেকে প্রবাহিত হয়, সেখানে টেম্পারেচারকে কি করে? বাড়িয়ে দেয়। যেরকম স্থানীয় বায়ু তাহলে কি হলো? দু ধরনের, একটা শীতল আর একটা উষ্ণ। স্থানীয় বায়ু কেমন হলো? দু ধরনের, একটা শীতল আর একটা কি? উষ্ণ। তাহলে উষ্ণ স্থানীয় বায়ু কি করছে? টেম্পারেচারকে বাড়িয়ে দিচ্ছে। আর শীতল স্থানীয় বায়ু কি করছে? টেম্পারেচারকে কমিয়ে দিচ্ছে। এখানে দু তিনটে স্থানীয় বায়ুকে মনে রাখতে হবে, কারণ শর্ট কোশ্চেনে চলে আসে। হারমাটানকে বলা হয় ডক্টরস উইন্ড। তাহলে হারমাটান একটা শীতল স্থানীয় বায়ু, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় ডক্টরস উইন্ড। চিনুককে মনে রাখবে, চিনুককে বলা হয় তুষার ভক্ষক। কেননা চিনুক একটা উষ্ণ বায়ু। এই উষ্ণ বায়ুটা যখন প্রবাহিত হচ্ছে, তখন সেখানের বরফকে গলিয়ে দিচ্ছে, এবং বরফ গলে যাওয়ার জন্য সেখানে সেই অঞ্চলে টেম্পারেচার বেড়ে যাচ্ছে, এবং যাতায়াতের ক্ষেত্রে অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে সুবিধা তৈরি হচ্ছে। তাই চিনুককে আমরা কি বলছি? চিনুককে বলছি তুষার ভক্ষক। চিনুককে আমরা কি বলছি? তুষার ভক্ষক। বোঝা গেল? লোকাল উইন্ড সম্বন্ধে বুঝতে পেরেছো? এরপরে দেখো, এরপরে আমরা আকস্মিক বায়ু পড়বো। এরপরে আমরা কি পড়বো? এরপরে আমরা পড়বো আকস্মিক বায়ু। এরপরে আমরা কি পড়বো? আকস্মিক। আকস্মিক মানে কি? হঠাৎ করে যে বায়ু প্রবাহিত। আকস্মিক মানে কি? হঠাৎ করে যে বায়ু আসে, যে বায়ু প্রবাহিত হয়, তাকে আমরা কি বায়ু বলবো? আকস্মিক বায়ু। এই আকস্মিক বায়ু দু ধরনের হয়, একটা হলো ঘূর্ণবাত,
একটা ঘূর্ণবাত আর একটা হলো প্রতীপ ঘূর্ণবাত। প্রতীপ ঘূর্ণবাত, একটা কি ঘূর্ণবাত আর একটা কি প্রতীপ ঘূর্ণবাত। একটা জিনিস বলছি ভালো করে শোনো। মনে করো এখানটা হঠাৎ করে প্রচন্ড পরিমাণে উষ্ণতা বেড়ে যাওয়ার জন্য বায়ুর চাপ কমে গেছে, তাহলে এই অঞ্চলে বায়ুর চাপ কি হয়েছে? কমে গেছে। এই অঞ্চলে কি তৈরি হচ্ছে? লো প্রেশার। তার মানে এই অঞ্চলে যদি লো প্রেশার তৈরি হয় প্রচুর পরিমাণে আশেপাশ থেকে বায়ু আসবে। দেখো প্রথমে আমি কি বলেছিলাম, এখানে লো প্রেশার আছে, এখানে হাই প্রেশার আছে, বায়ু এদিক থেকে এদিকে আসবে। এবার প্রবলেমটা হলো এভাবে সোজাসুজি বায়ু প্রবাহিত হয় না, বায়ু প্রবাহন সোজাসুজি হয় না, বায়ু কি হয়? বেঁকে যায়। এবং পৃথিবী যেহেতু ঘুরছে তাই বায়ুটাও কি হয়? বেঁকে যায়। উত্তর গোলার্ধের বায়ু ডান দিকে বাঁকে আর দক্ষিণ গোলার্ধের বায়ু বাঁদিকে বাঁকে, যেটা ফ্রেলের সূত্রে পড়লাম। কিন্তু এখানে কি, এখানে আমরা ঘূর্ণপাতে দেখবো এক অন্য কেস, অন্য নতুন একটা জিনিস দেখবো। কি মনে করো এখানে কি তৈরি হয়েছে? নিম্নচাপ। এবার এখানে যে নিম্নচাপ তৈরি হচ্ছে আশেপাশ থেকে বায়ু আসবে, এখানে নিম্নচাপ তৈরি হয়েছে বলে আশেপাশ থেকে বায়ু আসবে। মনে করো এটা উত্তর গোলার্ধ, আর এখানেও একটা নিম্নচাপ তৈরি হয়েছে, লো প্রেশার তৈরি হয়েছে, এটা হলো দক্ষিণ গোলার্ধ। এটা কি? দক্ষিণ গোলার্ধ। এই যে নিম্নচাপ তৈরি হয়েছে, এই নিম্নচাপে আশেপাশ থেকে বায়ু এসে সোজাসুজি প্রবেশ করবে না। কেমন ভাবে প্রবেশ করবে? ঘূর্ণবাতের ক্ষেত্রে উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধে কেমন ভাবে বায়ু প্রবাহিত হবে দেখো, সেটা হলো বায়ু আসবে এবং ঘড়ির কাঁটার বিপরীতে বায়ু এসে কি হবে? উত্তর গোলার্ধের বায়ু ঘড়ির কাঁটার বিপরীতে নিম্নচাপ কক্ষের দিকে প্রবেশ করবে। বোঝা গেল? কেমন ভাবে? ঘড়ির কাঁটার বিপরীতে। ঘড়ি কোন দিকে ঘোরে? এদিকে, এবং বায়ু প্রবাহিত হচ্ছে এভাবে। এই দিকে যেহেতু ঘড়ি ঘোরে তার বিপরীত দিক থেকে, এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিক থেকে এসে বায়ু কি হবে? বায়ু প্রবাহিত, বায়ু প্রবেশ করবে এই নিম্নচাপ কক্ষের ভিতর। তাহলে উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীতে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে যদি সেখানে নিম্নচাপ তৈরি হয় তাহলে নিম্নচাপ কক্ষের দিকে বায়ু প্রবাহিত হবে। বোঝা গেল? এবার ভেবে দেখো চারিদিক থেকে যে এখানে একটা বায়ু আসলো, এই যে চারিদিকে এখানে একটা বায়ু আসলো, চারিদিক থেকে বায়ু এসছে কিভাবে? ঘুরতে ঘুরতে এসছে, এবং এই ঘুরতে ঘুরতে বায়ু এসে এখানে কি করেছে? আস্তে 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 উপরের দিকে উঠেছে বায়ুটা। এবার ভেবে দেখো চারিদিক থেকে যখন নিম্নচাপ অঞ্চলের দিকে বায়ু এসছে, মনে করো চারিদিক থেকে কোনো অঞ্চল থেকে যে বায়ুটা এসছে সেটা সমুদ্র অঞ্চল থেকে এসে জলীয় বাষ্প ছিল, তাহলে সেখানে কি হবে? সেখানে বায়ু ঘুরছে, তার মানে ঝড়ের তৈরি তো হচ্ছেই, এবং সেখানে জলীয় বাষ্প যদি থেকে থাকে তাহলে কি হবে? তাহলে হবে বৃষ্টি। বোঝা গেল? জলীয় বাষ্প যদি থেকে থাকে তাহলে সেখানে কি হচ্ছে? বৃষ্টি। আর এইটাকেই বলছি আমরা ঘূর্ণ বৃষ্টি। এবং এই ঘূর্ণ বৃষ্টি পরে আমি ডিটেলসে পড়াবো, এগুলো পুরোটাই ডিটেলসে পড়াবো, জাস্ট ক্লাস 10 এর জন্য আমি এতটুকু বলছি। বোঝা গেল? এবার তাহলে উত্তর গোলার্ধে বায়ু কিভাবে প্রবাহিত হচ্ছে? প্রবেশ করছে নিম্নচাপ কক্ষের দিকে, উত্তর গোলার্ধে বায়ু ঘড়ির কাঁটার বিপরীতে এবং দক্ষিণ গোলার্ধে বায়ু ঘড়ির কাঁটার দিকে। ঠিক যখন প্রতীপ ঘূর্ণিবাত হয় এর বিপরীত অবস্থা ঘটে। বোঝা গেল? প্রতীপ ঘূর্ণিবাত কি? মনে করো হঠাৎ করে কোনো একটা অঞ্চলে বায়ুতে হাই প্রেসার তৈরি হয়েছে। বোঝা গেল? বায়ুতে কি তৈরি হয়েছে? হাই প্রেসার। এবং এটা কি? এটা হলো উত্তর গোলার্ধ, এটা হলো দক্ষিণ গোলার্ধ। হাই প্রেসার মানে কি? বায়ু বেরিয়ে যাবে, তাই তো? হাই প্রেসার মানে কি? বায়ু বেরিয়ে যাবে। লো প্রেসারে বায়ু আসছিল, এসে প্রবেশ করছিল, এবং হাই প্রেসার হলে বায়ু কি হবে? বায়ু বেরিয়ে যাবে। এই জায়গার বায়ু এখান থেকে অন্য একদিকে চলে যাবে। এই যে বায়ু বেরিয়ে যাবে, এটা কিভাবে বেরিয়ে যাবে? তাহলে এইটা উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীতে। তার মানে কিভাবে বেরিয়ে যাবে? এইভাবে। বোঝা গেল? ঘড়ির কাঁটার দিকে হয়ে বেরিয়ে যাবে। বোঝা গেল? তাহলে উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীতে। দক্ষিণ গোলার্ধে কিভাবে? দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীতে বেরিয়ে যাবে। বোঝা গেল? তাহলে ঘূর্ণবাতে মানে নিম্নচাপ তৈরি হলে উত্তর গোলার্ধের বায়ু ঘড়ির কাঁটার বিপরীতে এবং দক্ষিণ গোলার্ধের বায়ু ঘড়ির কাঁটার দিকে, এবং যদি উচ্চচাপ তৈরি হয় তাহলে উত্তর গোলার্ধের বায়ু ঘড়ির কাঁটার দিকে এবং দক্ষিণ গোলার্ধের বায়ু ঘড়ির কাঁটার বিপরীতে আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে যায়। বোঝা গেল? হ্যাঁ। এবার এই যে ঘূর্ণবাত পড়লাম, এই ঘূর্ণবাত আবার দু ধরনের হয়। একটা হলো ক্রান্তীয় ঘূর্ণবাত, একটা কি? ক্রান্তীয় ঘূর্ণিবাত। আর একটা নাতিশীতোষ্ণ ঘূর্ণিবাত, আরেকটা কি? নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। ক্রান্তীয় ঘূর্ণবাত কি? ক্রান্তীয় অঞ্চলে যে ঘূর্ণবাত ঘটে সেটা হলো ক্রান্তীয় ঘূর্ণিবাত। এই যে পর্যায়টা এইভাবে যখন ঘূর্ণবাত সৃষ্টি হচ্ছে তখন সেটাকে ক্রান্তীয় ঘূর্ণবাত বলা হয়। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত কি? নাতিশীতোষ্ণ মণ্ডলে যে ঘূর্ণবাত ঘটছে সেটা হলো নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। বোঝা গেল? নাতিশীতোষ্ণ মণ্ডলে যে ঘূর্ণবাত ঘটছে সেটা নাতিশীতোষ্ণ, সেটা ফ্রন্টাল স্টেজে ঘটে, সেটা ফ্রন্টের জন্য ঘটে। উষ্ণ এবং শীতল বায়ু থাকে, এই উষ্ণ ও শীতল বায়ুর মধ্যে যখন সংঘর্ষ তৈরি হয় সেই সংঘর্ষের মাধ্যমে ঘূর্ণবাত হচ্ছে, সেইটাকে আমরা বলছি কি? সেটাকে বলছি নাতিশীতোষ্ণ ঘূর্ণিবাত। বোঝা গেল? এটা ডিটেলসে আমি পরে পড়াবো। এখন যতটুকু পড়িয়েছি সেই নিয়ে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে সেটা কমেন্টে লেখো, এরপরে অন্য কোনো ভিডিওতে আমি এটা ডিটেলসে ব্যাখ্যা করব। বোঝা গেল? হ্যাঁ, আশা করেছি তোমরা এবার এই বায়ু প্রবাহ সম্পূর্ণ বুঝতে পেরেছো।